নিশিচক্রের আজকের আসরে তোমায় স্বাগত। ভয়েস সিনেমা দেখে ভয় পেতে আমরা সকলেই অল্প বিস্তর ভালোই বাসি। আচ্ছা, একটু ভেবে দেখো তো, সিনেমাটা যদি হয় একটা সত্য ঘটনা অবলম্বনে, তাহলে কি ভয়ের মাত্রাটা কিঞ্চিত বেড়ে যায়? বেড়ে যায়, কারণ ব্যাক অফ দ্য মাইন্ড আমরা জানি যে দৃশ্যটা আমি আঙুলের ফাঁক দিয়ে কোনো মতে দেখছি, সেটা বাস্তবে ঘটে গেছে তোমার আমার মতোই কারোর সাথে। 2005 সালে মুক্তিপ্রাপ্ত তেমনই বিখ্যাত একটি সিনেমা, দ্য এক্সরসিজম অফ এমিলি রোজ। না, এই ভিডিওতে আমি সিনেমাটা নিয়ে আলোচনা করব না। আজকের ভিডিওটা ওই সিনেমার পর্দার পেছনের আসল ঘটনাটা নিয়ে। সিনেমার এমিলি রোজ আসলে বাস্তবের অ্যানালিস মিচেল। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। এতক্ষণ দেখলেন আমাদের নতুন চ্যানেল নিশিচক্রের প্রথম ভিডিও ট্রেলার। যদি ট্রেলারটি ভালো লাগে তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে পুরো ভিডিওটা দেখতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনে আজ আপনি শুনছেন দেবশ্রী ভট্টাচার্যের কাহিনী মাইয়া জলার পেতনি। এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইকো ফ্রেন্ডলি প্রোডাকশন। আমার মেয়ে কোথায় 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 রেখেছো ওকে? আমার মেয়ে কোথায় 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 রেখেছো ওকে? কোথায়? সাবিত্রীর আলুথালু বেশ দেখে ভয় করছে সবার। সামনে দাঁড়ানোর সাহস নেই কারোর। মাথার পিছনে গোল করে বাঁধা খোপাটা খুলে গেছে অনেকক্ষণ। শাড়ির আঁচলটা মাটিতে লুটোচ্ছে। ঘামে জবজবে পিঠ দিয়ে ঘাম নয়, যেন সারা শরীরের সমস্ত শক্তি চুইয়ে চুইয়ে পড়ছে। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই সাবিত্রী। সে দৌড়ে উঠোনে বেরিয়ে এলো। উঠোনে ছেলে, বুড়ো, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের একখানা জটলা হাঁ করে আতুর ঘরের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। সাবিত্রীকে ওভাবে বেরিয়ে আসতে দেখে চমকে সবাই সরে গেল, যেন পালাতে চায়। আমার মেয়ে কোথায়? কোথায় রেখেছো আমার মেয়েকে? কোথায় রেখেছো আমার মেয়েকে? কোথায় রেখেছো বলো? কোনো উত্তর নেই কারোর মুখে। সাবিত্রী সবার দিকে একবার সেন দৃষ্টিতে তাকালো। আঁতুর ঘরে সে মেয়ের কান্নার আওয়াজ শুনেছিল। দাইমার চাপা কথাবার্তাও কানে এসেছিল, কিন্তু তারপর আর মেয়েকে দেখতে পায়নি সে। ক্লান্তিতে চোখ দুটো বুজে এসেছিল। ঘুমিয়ে পড়েছিল সাবিত্রী। আর তারপর ঘুম ভেঙে দেখে সব ফাঁকা। নবজাতকের জন্য তার কোলের কাছে যে ছোট্ট বিছানাটা তৈরি করা হয়েছিল সেটা ফাঁকা। মেয়ের কান্নার আওয়াজও আর শোনা যাচ্ছে না কোথাও। তার মানে ওরা নিশ্চয়ই মেয়েটাকে এতক্ষণে জলায় ডুবিয়ে মেরে ফেলেছে। মাদুরদিঘি গ্রামের এক অদ্ভুত নিয়ম। এখানে প্রথম সন্তান মেয়ে হলে তাকে সেই জন্মের রাত্রেই জলায় ডুবিয়ে মেরে ফেলা হয়। বিশ্বাস করা হয় প্রথম মেয়ে সন্তানকে জলায় বলি দিলে এর পরের সন্তান ছেলে হবে। জলাটার নামই তাই হয়ে গেছে মাইয়া জলা। কে জানে কত শিশু দম আটকে মরে গেছে ওই জলার মধ্যে। মাদুরদিঘির এই জলার ধারে ঘাস জন্মায় না। জলায় কোনো মাছ ঘুরে বেড়ায় না। লোকে বলে ওই জলার জলে বিষ আছে। ওই জলার জল
কেউ খায় না। সাবিত্রী যবে থেকে গর্ভবতী হয়েছে তবে থেকে ওই জলাটা দেখে ভয়ে ভয়ে থাকত। মনে হতো কে যেন হাত বাড়িয়ে ডাকতো তাকে। আসবে নাকি? চলে চলের তলায় চলে তুই আর তোর মেয়ে একসাথে মরে যা। চলের তলায়। দাইমা বারবার নাড়ি পরীক্ষা করত, চোখের তলা টেনে টেনে দেখত, আর মুখখানা চোঙা করে বলতো, আহা, লক্ষণ তো ভালো টেকছে না গো। এই বউও তো মাইয়াই বিয়বে মনে হয়। সাবিত্রী রাতের বেলায় তার বরের কাছে ঘেঁষে এসে বলে, বলছি শোনো না, আমার মেয়ে হলে তাকে কিন্তু চলাই দেবে না। হ্যাঁ, সাবিত্রীর বর ভানু ঘাড় নাড়ে। সেই নাড়ার মধ্যে যেন কোনো শক্তি নেই। ঘাড় নেড়ে সে যে কি বোঝাতে চায় কে জানে। হ্যাঁ না না কিছুই বোঝা যায় না। তারপর একদিন সাবিত্রী ব্যথায় চিৎকার করতে করতে আতুর ঘরে ঢুকল। তারপর কারুর একটা জন্মও হলো, কিন্তু সাবিত্রী তার মুখ দেখতে পেল না। মেয়েই হয়েছে তার, এ বিষয়ে সে নিঃসন্দেহ। আর সেই মেয়েকে এরা সবাই মিলে জলায় ফেলে দিয়ে এসেছে। সাবিত্রীর চোখটা যেন ক্রমশ ঘোলাটে হয়ে যাচ্ছে। কাকে যেন খুঁজছে সে। চারিদিকে চোখটা গোল গোল করে ঘুরতে ঘুরতে সদর দরজার সামনে এসে থামল। সদর দিয়ে তখন ভানু কয়েকজন গ্রামবাসীকে নিয়ে ঢুকছিল। সাবিত্রী ঝাঁপিয়ে পড়ল। কোথায় রেখে এলি আমার মেয়েকে? বল বল বল, কোথায় রেখে এলি আমার মেয়েকে? বল বল। ভানু আগে কোনোদিন সাবিত্রীর এই রূপ দেখেনি। থতমত খেয়ে দাঁড়িয়ে রইল সে। পিছন থেকে দাইমার গলা শোনা গেল, এই দেখো দেখো দেখো, বউটার মাথা কানা একদম গেছে। আতুরের মেয়ে মানুষ এক হাত লোকের মাঝে এসে নৃত্য করছে। ওকে নিয়ে যা তো ঘরে, নিয়ে যা নিয়ে যা। 4-5 জন মহিলা এগিয়ে এলো সাবিত্রীকে ধরতে, কিন্তু সাবিত্রীর তখন অন্য মূর্তি। গোয়াল ঘরের পাশের খড়ের গাদায় একটা কাটারি থাকে। সাবিত্রী লাফিয়ে সেই কাটারিটা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ল সদরের সামনে। খবরদার খবরদার বলছি, এক পা সামনে এলে একেবারে ধর থেকে মুন্ডুখানা নামিয়ে দেব বলে দিলাম। খানিকক্ষণ জ্বলন্ত চোখে তাকিয়ে রইল ভানুর দিকে। তারপর ওই কাটারি হাতে বেরিয়ে গেল বাইরে। অন্ধকার রাতে কোথায় যে গেল কেউ জানে না। পরদিন সকালে সবাই দেখল মাইয়া জলায় ভেসে আছে সাবিত্রীর মৃতদেহ। দিন 10-12 কেটে গেছে। সেদিন ঘোর অমাবস্যার রাত। সারা গ্রাম নিস্তব্ধ। শুধু 2-1টা ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। কায়েতপাড়ার পটলাদের বউটা আজ আবার গেছে আতুর ঘরে। উঠোনে বেশ ভিড়। টিমটিম করে প্রদীপ জ্বলছে দাওয়ায়। একটু পরেই নবজাতকের কান্না শোনা গেল। দাইমা ঘর থেকে বেরিয়ে এলো একটা পুটুলি নিয়ে। না হে পটলা, তোর ভাগ্যে পেতম সন্তান
ছেলে নেই রে। যা যা যা, এইটারে ভাসিয়ে আয় ওই মাইয়া জলায়, যাতে মা ষষ্ঠীর কৃপায় পরের বার তোর একটা ছেলে জন্মায়। পটলা গামছার খুঁটে একটু চোখ মুছল, বন্ধুদের কাঁধে মাথা রেখে একটু কান্নাকাটি করল। আঁতুর ঘরের ভেতর থেকে একটু কান্নাকাটির আওয়াজ ভেসে এলো। গাঁয়ের মোড়ল এগিয়ে এসে পটলার কাঁধে হাত রাখল। দেরি করো না, দেরি করো না, অমাবস্যার রাত, আর এই রাতে সব অপদেবতারা ঘুরে বেড়ায়। মায়া চলার রাস্তা অনেকখানি, তাড়াতাড়ি কাজটা শেষ করে আসি চলো। আর মায়া বাড়িয়ে তো লাভ নেই, যে যাওয়ার তাকে যত তাড়াতাড়ি বিদায় করা যায় ততটাই ভালো। পটলা দাইমায়ের হাত থেকে পোটলাটা নিয়ে রওনা দিল। পিছনে পিছনে কিছু বন্ধু বান্ধব আর গাঁয়ের মোড়ল। মেয়েটার কান্না বন্ধ হয়ে গেছে, বোধহয় ঘুমিয়ে পড়েছে। কি যে হতে চলেছে কিছুই জানে না সে। নিশ্চিন্তে একটা ঘুম দিয়েছে সে। কয়েকটা লণ্ঠনের আলো এবড়ো খেবড়ো আল রাস্তায় আঁকিবুকি কাটতে কাটতে চলেছে। মাইয়া জলার ধার দেখা যাচ্ছে দূর থেকে। ছোট্ট ভিড়টা ক্রমশ এগিয়ে আসছে, কিন্তু জলার ধারে কিসের যেন একটা ছায়া মূর্তি। প্রথমে চোখ পড়ল পটলার। এক হাতে কোলের পুটুলিটাকে সামলে অন্য হাতে মোড়লের গায়ে ঠেলা দিয়ে বলল, ও ওখরো, ওটা কে গো? বেচারা মোড়ল চলছিল আপন মনে। রাত হয়েছে, ঘুমও পেয়েছে বেশ, শরীরটাও বিশেষ ভালো নেই। কবিরাজ বলেছে রক্তের চাপ বড় উচ্চ। নেহাত এরকম জরুরি কাজ, তাই এসেছে এখানে এত রাতে। গাঁয়ের মোড়ল বলে কথা, এসব গুরুত্বপূর্ণ ব্যাপারে তাকে তো থাকতেই হবে। হ্যাঁ, কে কে কাকে আবার দেখলি রে? পটলার কথায় চমকে তাকালো মোড়ল খুড়ো। সত্যি জলার পাড়ে কে যেন দাঁড়িয়ে আছে। এমন অমাবস্যার রাতে অন্ধকারে ভয়ও লাগে। মোড়ল দুপা পিছিয়ে গিয়ে ছেলে ছোকরাদের ঠেলা দিল। এই হাঁ করে সব দাঁড়িয়ে আছিস কেন? ওরে দেখ না রে একবার, কে ওটা দাঁড়িয়ে আছে? সবাই লণ্ঠনের আলোটা উঁচু করে দেখল, কিন্তু তবু স্পষ্ট করে কিছু দেখা গেল না। আলো আঁধারি মিশে জলার ধারে কি যেন একটা ধাঁধার সৃষ্টি হচ্ছে। শুধু পটলার এক বন্ধুর চোখে কি যেন একটা ধরা পড়ল। খুড়ো, এ তো কোনো মেয়ে ছেলে মনে হচ্ছে। হ্যাঁ, বলিস কি রে? এত রাতে জলার ধারে মেয়ে মানুষ? পটলা আস্তে আস্তে এগিয়ে এলো। কোলের পুটুলির চেয়েও যেন সামনের ওই ছায়া মূর্তি তাকে বেশি ভাবাচ্ছে। এত রাতে এভাবে জলার ধারে কে দাঁড়িয়ে আছে? আর একটু এগোলেই জলার ধার, কিন্তু তবু যেন ছায়া মূর্তিটা স্পষ্ট হচ্ছে না। অখরো, কি করবো গো? আরে কি আবার করবি? জয়মা ষষ্ঠী বলে মেয়েটাকে মাথায় ঠেকে ভাসিয়ে দে চলে। পটলা আরেকটু এগিয়ে এসে আবার জিজ্ঞেস করল, খুড়ো, ও যে দাঁড়িয়ে আছে? খুড়ো ধমক দিয়ে বলল, ঠান্ডা থাক না। আরে ও কিছু না, পাগলি টাগলি হবে হয়তো। কিছু বলছে না যখন, তখন অত ঘাবড়াবার কি আছে? হ্যাঁ, যা যা যা, এগিয়ে যা। তিনি বললেন বটে, কিন্তু নিজে দাঁড়িয়ে রইলেন সবার পিছনে। পটলা আরো দুপা এগিয়ে গেল, আর ঠিক তখনই এগিয়ে এলো সেই ছায়া মূর্তি। আমার মেয়েকে বাঁচাতে এসেছিস? একটা গমগমে গলায় বলে উঠল ছায়ামূর্তি। পটলা থতমত খেয়ে পিছিয়ে গেল। এইবার সবাই সেই ছায়ামূর্তিকে স্পষ্ট দেখল। সাবিত্রী, ঠিক সেদিনের মতো আলু থালু বেশ, হাতের কাটারিটা মাথায় তুলে দাঁড়িয়ে আছে। পুরো ভিড়টা
এবার এক ধাক্কায় যেন অনেকটা পিছিয়ে এলো, কিন্তু সাবিত্রী ছাড়ার পাত্রী নয়। সে ওই কাটারি হাতে নিয়ে এগিয়ে আসছে ওদের আরো কাছে। কিরে, আমার মেয়েকে মারতে এসেছিস তোরা? খবরদার, খবরদার! এক পায়ে বলে একদম এক কোপে মাথা কানা নামিয়ে দেব, এক কোপে। কয়েকটা মুহূর্ত মাত্র পটলা দেখল সে একা ওই কাটারি হাতে সাবিত্রীর সামনে দাঁড়িয়ে আছে। তার বন্ধুরা যারা কন্যা ভাসান দেখতে এসেছিল তারা যে কে কোথায় দৌড়লো পটলা তাদের আর দেখতে পেল না। ভয়ের চোটে পটলা ভ্যাঁ করে কেঁদে ফেলল। আমাকে আমারে ছেড়ে দাও গো, আমি কিছু করিনি, আমারে ছেড়ে দাও। আমার মেয়েকে মারতে এসেছিস না? আমার মেয়েকে মারতে এসেছিস? এক কোপে আমি তোর মুন্ডু নামিয়ে দেব, এক কোপে। পটলা কি করবে ভেবে উঠতে না পেরে মেয়েটাকে মাটিতে রেখেই দৌড় দিল। বোধহয় কয়েক পা গেছে কি না গেছে, সামনে দেখে আবার সাবিত্রী খাড়ানি দাঁড়িয়ে আছে। যেদিকে যাচ্ছে সেদিকে সাবিত্রী। কোথায় পালাচ্ছিস? কোথায় পালাচ্ছিস মেয়েটাকে ফেলে? বাড়ি নিয়ে যা, বাড়ি নিয়ে যা বলছি। পটলা আবার কেঁদে ফেলল। মহুয়া দিঘির বহু পুরনো নিয়ম, প্রথম সন্তান মেয়ে হলে তাকে জলে ভাসিয়ে দিতে হয়, না হলে নাকি সেই বংশে বাতি দেওয়ার আর কেউ থাকে না। এই নিয়ম না মানলে যে তাকে এক ঘরে করে দেবে সকলে। কি হলো? কোথা কানে যাচ্ছে না? যা, যা বলছি মেয়েটাকে বাড়ি নিয়ে যা। এই জলার দিকে যদি এক পা বাড়িয়েছিস তোর নিজের মুন্ডু খানা আর খুঁজে পাবি না। যা যা যা, বাড়ি যা। আবার সে বাজখাই রমণী কণ্ঠ ভেসে উঠল। পটলা কাঁদতে কাঁদতে বলল, ওরা ওরা আমারে বাঁচতে দেবে না গো, ওরা আমারে বাঁচতে দেবে না। নিয়ে যা, নিয়ে যা তোর মেয়েকে ঘরে নিয়ে যা। আজ থেকে এই মহুয়া দিঘির সব নবজাতিকারা আমার সন্তান, আমার। তাদের গায়ে কেউ হাত দিলে তার হাত আমি কেটে রেখে দেব। আজ যদি তুই ওই মেয়েকে ঘরে নিয়ে না যাস, তুই এক্ষুনি তোর মুন্ডু আমি দৌড় থেকে নামিয়ে দেব বলে দিলাম। পটলা আর কিছু ভাবতে পারল না। প্রাণ বাঁচাবে নাকি নিজের মুন্ডু, কিছুই বুঝতে না পেরে সদ্য জন্মানো মেয়েটাকে নিয়ে দৌড় দিল বাড়ির পথে। চণ্ডী মণ্ডপে আলোচনা সভা বসেছে। সবার মুখ হারি। গ্রামের প্রধান পুরোহিত তারালোচন পণ্ডিত তাঁর টিকিখানা পাকিয়েই চলেছেন। মোড়ল মশাই বকবক করে তামাকের ধোঁয়া ছেড়েই চলেছেন। সামনে উবু হয়ে বসে আছে পটলা, তারক, নবীন, কালু। এই এক মাসে এদের সকলের ঘরেই একটি করে কন্যা সন্তান এসেছে এবং মহুয়া দিঘির বহু পুরনো নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সেই মেয়েগুলো দিব্যি দিনে দিনে বাড়ছে। দেখেছ তো অবস্থা, মেয়েগুলো যে বেঁচে আছে তার ফল দেখেছ তো। পর পর এই গায়ে খালি মেয়েই জন্মাচ্ছে, একটাও ছেলে জন্মালো না এই একটা গোটা মাসে। পণ্ডিত মশাই টিকি পাকাতে পাকাতে গজগজ করে বললেন, সত্যি এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। এই এক মাস ধরে মহুয়া দিঘিতে শুধু মেয়েই জন্মেছে। তারক, নবীন, কালু, পটলা ছাড়াও 2-4 জনের দ্বিতীয় বা তৃতীয়বার সন্তান এসেছে, কিন্তু তারাও মেয়ে। তবু তাদের নিয়ে পণ্ডিত মশাইয়ের অত চিন্তা নেই।
কিন্তু এই 4 জনের মেয়ে সন্তানকে তো কিছুতেই বাঁচিয়ে রাখা সম্ভব নয়। আমরা আমরা কি করবো ঠাকুরমশাই? আপনি মোড়ল খুড়োকে জিজ্ঞেস করেন। সামনে একেবারে মা কালীর মতো দাঁড়িয়ে পড়লো খাড়া হাতে। আরে উনি তো নিজের চোখেই দেখেছেন, জিজ্ঞেস করুন না ওকে। পটলা গলা চড়িয়ে বলল, মোড়ল মশাই ওই প্রথম দিন পটলার কন্যা ভাসানের বেলাতেই গিয়েছিলেন। অবশ্য আর কারুর বেলায় যাওয়ার সাহস হয়নি। নানান ছুতোয় পাশ কাটিয়ে গিয়েছেন, কিন্তু ওই একবারই তো যা দেখার দেখে নিয়েছেন। মানুষ হলে না হয় ব্যাপারটা বুঝে নিতেন, ইহকাল পরকালের ভয় দেখিয়ে কিংবা 2-4 ঘা লাঠির বাড়ি মেরে সিধে করে দিতেন। কিন্তু এ যে একটা পেতনি। সকলের চোখের সামনে দেখেছে মাইয়া জলায় সাবিত্রীর লাশ ভেসে উঠেছিল কদিন আগে। মোড়ল খুড়ো গলা খাঁকারি দিয়ে বলল, হ্যাঁ সে তো দেখেছি, কিন্তু একটা কিছু তো করতে হবে। একটু ঠান্ডা মাথায় সব ভাবতে হবে। এত রাগারাগি করলে তো কিছু লাভ হবে না। হাজার হোক একটা অশরীরী বলে কথা। দরকার হলে একটা শান্তি সস্তান করে আগে ওই পেতনিটাকে তাড়াতে হবে। না না, ওসব এখন করা যাবে না। অপঘাতে মরেছে ওই মেয়ে ছেলে। 1 বছর গেলে গয়ায় গিয়ে পিণ্ড দিতে হবে, তবে ও পেতনি যাবে। কিন্তু তাই বলে এতগুলো মেয়েকে তো আর বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। গ্রামের উপর দেবতার কোপ পড়বে। আজ রাতেই ওই মেয়েগুলোর একটা গতি করতে হবে। পটলা আবার মাথা চুলকালো। পণ্ডিত মশাই, আমরা কিছু করতে পারবো না। ও পেতনি আমাকে বলেছে মেয়েকে নিয়ে জলার ধারে গেলে কাটারির কোপে আমার মুন্ডু নামিয়ে দেবে। আমি যেতে পারবো না পণ্ডিত মশাই, আপনি যা করার করুন। কালু পাশ থেকে বলে উঠল, হ্যাঁ ঠাকুর মশাই, আপনি যা করার করুন, আমরা কিছু করতে পারবো না। যা মা কালীর মতো খাড়া হাতে দাঁড়ায় ছিল, ওরে বাবা রে, ভাবলেই ভয় লাগে। একটা থাপ্পড় মারবো। মা কালীর মতো বললেই হলো। হ্যাঁ, কিসে আর কিসে, একেবারে সব কথা বলবি না, বলে দিলাম। আজ রাতে আমি যাব, দেখি কোন পেতনি আসে আমার সামনে। আজ ওই পেতনিকে যদি জব্দ করতে না পারি, তো এই গ্রামে আর কোনোদিন মুখ দেখাবো না। পটলা কালু ওরা সবাই মুখ চাওয়াচাওয়ি করল। মোড়ল খুড়ো চুপ করে রইল। এবারও আতান্তরে পড়া গেল। পটলার ঘটনার পর থেকে মোড়ল খুড়ো ব্যাপারটাকে শুধু এড়িয়ে চলেছিলেন। কন্যা ভাসানের সময় হলেই নানা অছিলায় পাশ কাটিয়ে চলে যাচ্ছিলেন। কিন্তু এখন যদি পণ্ডিত মশাই নিজে যান, তো তাকে তো যেতেই হবে। তাও যদি কোনো মতে ব্যাপারটাকে আজকের মতো এড়ানো যায়, তাই তিনি বললেন, না মানে বলছিলাম, মানে সব ঠিকই আছে, কিন্তু দিন ঘন্টা তো একবার দেখা উচিত। মানে মাদুরদিঘির নিয়ম অনুসারে কন্যার জন্মের দিনই কন্যা ভাসান দেওয়া উচিত। তাই এদের তো সব এক দিন আলাদা আলাদা জন্ম হয়েছে। তাদের কবে সব ভাসান দেওয়া যাবে? ভাসান দেওয়ার উপযুক্ত সময় তো আগে একবার দেখে নেওয়া উচিত। পণ্ডিত মশাই মোড়ল খুড়োর দিকে আগুনের ভাঁটার মতো চোখ নিয়ে তাকালেন। তিনি বেশ ভালোই বুঝতে পারছেন মোড়ল খুড়ো ব্যাপারটাকে এড়িয়ে যেতে চাইছেন। তিনি এবার গলা খাঁকারি দিয়ে বললেন, ওসব দিনক্ষণ সময়ের ব্যাপারটা আমার ওপরেই ছেড়ে দাও। ওটা আমি তোমার থেকে ভালোই বুঝি। আজ রাতেই কন্যা ভাসান দিতে হবে, ঠিক রাত 12টার সময়। পটলা কালু ওদের মুখ কাচুমাচু হয়ে গেল। পটলা বলল, ঠাকুরমশাই, বলছি দিতেই যখন হবে তখন একটু আগে আগে দিলে হয় না? মানে সন্ধ্যের দিকে গিয়ে ভাসান দিয়ে আসি। না মানে শুনেছি রাতের সময় এসব পেতনিদের ক্ষমতা বেড়ে যায়। আহা, আরে বাবা, বললাম তো ওসব ব্যাপার তোমরা আমার ওপর ছেড়ে দাও। কোন পেতনির কত ক্ষমতা সেটা আমিও দেখতে চাই। শোন, তোরা 4 জন চলে আসবি ঠিক রাত 12টায় মাইয়া জলার ধারে, বুঝলি? তারপর আমি সব দেখব। মোড়ল খুড়ো এতক্ষণ ছটফট করছিলেন। পণ্ডিত মশাই এবার তাঁর দিকে ফিরে বলল, মোড়ল মশাই, আপনি আসবেন তো নাকি?
মোড়ল মশাইয়ের কপালে ঘাম জমে গেল। অনেক কষ্টে আমতা আমতা করে বললেন, আর বলবেন না, আসলে কদিন ধরে না রক্তচাপ বেড়ে যা তা অবস্থা। একটু বেশি হাঁটাহাঁটি করলেই মাথাটা ঘুরছে। আর তারপর কবিরাজ মশাই একখানা ওষুধ দিয়েছেন, সেটা খেলেই না আর চোখ দুটো যেন খুলে রাখতে পারি না। এসব আর কিছু বলে লাভ নেই মোড়ল মশাই, আপনার তো একটা দায়িত্ব আছে নাকি? রাতে আপনাকে থাকতেই হবে। মোড়ল মশাই ঘাটটা একদিকে কাত করে হ্যাঁ বললেন। না বলার কি আর জো আছে? পণ্ডিত মশাই একবার যখন বলেছেন তখন রাতে তাঁকে যেতেই হবে। মহুয়া দিঘির 4টে ঘরে সেই সন্ধ্যা থেকেই বিন বিন কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। রাত যত বাড়ছে ততই যেন চাপা কান্নাটা বেড়েই চলেছে। আঁতুর ঘরে থাকতে থাকতেই মেয়েগুলোকে নিয়ে যায় সে একরকম, কিন্তু তাই বলে একটা মাস প্রায় মেয়েটার সাথে থাকার পর আর কোন মা পারে তার কোলের মেয়েকে মরবার জন্য তুলে দিতে? যে যার মেয়েকে আঁকড়ে বসে আছে, কিন্তু তাই বললে তো আর চলে না। মহুয়া দিঘির নিয়ম বলে কথা, প্রথম সন্তান মেয়ে হলে তাকে মাইয়া জলায় ফেলে আসতেই হয়, না হলে নাকি সারা গ্রামের ওপর অভিশাপ নেমে আসবে। এ যে অনেক দিনের নিয়ম, সকলের ভালোর জন্য এটুকু বলিদান তো দিতেই হবে। রাত নামতেই পণ্ডিত মশাই নিজে এসে হাজির হলেন পটলার বাড়িতে। পটলার 14 নয় 14 দুগুণে 28 পুরুষের ভাগ্যি ভালো যে পণ্ডিত মশাই নিজে এসেছেন তার বাড়িতে। পটলার মা তাড়াতাড়ি পা ধোয়ার জল নিয়ে এলেন। থাক থাক থাক, ওসব কিচ্ছু লাগবে না। পটলাকে ডেকে দাও, পটলাকে ডেকে দাও, মেয়েটাকে নিয়ে যেতে হবে। ভেতর থেকে পটলা আর তার বউয়ের গলা শোনা গেল। বউটা একেবারে হাউমাউ করে কান্না জুড়েছে। পণ্ডিত মশাই একরাশ বিরক্তি নিয়ে হুঙ্কার ছাড়লেন, ও কিরে পটলা, হ্যাঁ বউকে আগে থাকতে বুঝিয়ে রাখতে পারিসনি? সময় তো ক্রমশ বেড়েই যাচ্ছে, এখনো 3-3টে বাড়িতে যেতে হবে। আর যা বুঝতে পারছি তাতে মোড়ল মশাইকেও বোধহয় তার বাড়ি থেকে নিমন্ত্রণ করে আনতে হবে। পটলা বেরিয়ে এলো একটা সাদা পুটুলি হাতে। মেয়েটা বোধ হয় মায়ের বুকে সেঁটে থাকতে থাকতে এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। ওদিকে বন্ধ দরজার আড়াল থেকে পটলার বউয়ের কান্না ভেসে আসছে। পটলাকে দেখেও বেশ বিধ্বস্ত মনে হচ্ছে। সেই সন্ধে থেকে বউটার সাথে প্রায় ধস্তাধস্তি করতে হয়েছে তাকে। সেদিন আঁতুর ঘরে ব্যাপারটা মিটে গেলে এত ঝামেলা হতো না। উঠোনের ওপর দুমদাম পা ফেলে এগিয়ে এলো পটলা। চলুন ঠাকুরমশাই, কোথায় যেতে হবে চলুন। হ্যাঁ হ্যাঁ, চল চল। পুটুলিটার দিকে একবার গলা বাড়িয়ে দেখে নিলেন পণ্ডিত মশাই, তারপর তাড়া দিলেন পটলাকে। কালু, তারক, নবীন সকলের বাড়ি ঘুরে ঘুরে তাদের প্রায় ধরে আনতে হলো। পণ্ডিত মশাইয়ের মাথা গরম হয়ে আসছে। দিন দিন যেন সমাজটা উচ্ছন্নে যেতে বসেছে। আগের দিন হলে পণ্ডিত মশাই হুকুম করলেই সকাল সন্ধে থেকে জলার কাছে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকত, আর এখন সবাইকে বাড়ি থেকে ডেকে ডেকে আনতে হচ্ছে। মোড়ল মশাইয়ের বাড়ি গিয়ে আর এক বিপত্তি। সন্ধেবেলাতেই নাকি মোড়ল মশাইয়ের বুকে ব্যথা উঠেছে, তাকে সদরে নিয়ে যাওয়া হয়েছে। পণ্ডিত মশাই আর কি বলবেন, সামনে তো আর কিছু বলা যায় না, শুধু নিজের মনে মনে গজরাতে লাগলেন। মোড়ল মশাইয়ের কি দশাটা হলো, হ্যাঁ? একটা মেয়ে ছেলের ভয়ে কিনা একেবারে হাসপাতালের বিছানায় শুয়ে পড়লে। মনে মনে গজগজ করতে করতে মাইয়া জলার দিকে চলতে লাগলেন। কালু, নবীন, তারক আর পটলাও চলেছে। কোথাও কোনো আওয়াজ নেই। আজ যেন ঝিঁঝি পোকাগুলো ডাকতে ভুলে গেছে। শুধু তারকের মেয়েটা মাঝে মাঝে একটা
অদ্ভুত সুরে কেঁদে উঠছে। আবার তাকে বুকের কাছে নিয়ে দুটো থাবড়া দিতেই থেমে যাচ্ছে। অন্য সময় হলে কন্যা ভাসান দেখতে গ্রামের অন্য অনেকে থাকতো সঙ্গে। এই কন্যা ভাসান দেখা নাকি খুব পুণ্যের, কিন্তু এবার ব্যাপারটা অন্য রকম। এখন সাবিত্রীর ভয়ে কেউ আর মাইয়া জলার ধারে আসে না। পণ্ডিত মশাই হাঁটতে হাঁটতে একবার গলা বাড়িয়ে দেখলেন বেশ কিছুটা দূরে মাইয়া জলা দেখা যাচ্ছে। আশেপাশে আর কেউ নেই। মনে মনে হাসলেন পণ্ডিত মশাই। তিনি থাকতে কারো সাহস হবে নাকি এখানে এসে শুভ কাজে বাধা দেওয়ার? খানিকটা ব্যঙ্গ করেই তিনি বলে উঠলেন, কই রে, কাউকে তো দেখছি না। আমি তো আবার অনেক পুঁথি টুথি ঘেঁটে এলাম, নতুন কিছু ভূত তাড়ানো মন্ত্র শিখলাম এই বুড়ো বয়সে এসে। এখন তো দেখছি সবই বৃথা হয়ে গেল রে। তোদের পেতনি তো দেখছি আমি আসছি দেখে ভয়ে পালিয়ে গেল। হ্যাঁ, পটলা তাকালো সামনের জলাটার দিকে। মুখে কিছুই বলছে না সে, তবে বুকের কাছে কেমন যেন কি একটা যেন দলা পাকিয়ে আটকে আছে। আগেরবার এতটা কিছু মনে হয়নি, কিন্তু এই একটা মাস সেও যে মেয়েটার কান্না শুনেছে, কিন্তু ওই আওয়াজটাই যে তার বুকের মধ্যে কেমন একটা অন্যরকম অনুভূতির জন্ম দিয়েছে। আঁতুর কেটে গেছে 2 দিন হলো। তারপর তো মেয়েটার সাথে খেলেছেও সে। একটু একটু করে যে তাদের বাপ মেয়ের সম্পর্কও তৈরি হচ্ছিল। এখন কি আর মেয়েটাকে ওভাবে ভাসিয়ে দেওয়া যায় নাকি? কিন্তু সমাজের চাপ, পণ্ডিত মশাইয়ের কথার ওপর যে কোনো কথা চলে না। আর সত্যিই যদি কোনো অভিশাপ টভিশাপ নেমে আসে তাহলে তো লোকে তাকেই দোষ দেবে। সে সাধারণ মানুষ, এত লোকের সাথে লড়বে কি করে? মেয়েটাকে বাঁচানোর এখন শুধু একটাই রাস্তা ছিল, যদি সাবিত্রী আজ এসে সামনে দাঁড়াতো। মুখে যাই বলুক না কেন আজ, কিন্তু পটলা, নবীন, কালু, তারক ওরা সবাই চেয়েছিল সাবিত্রী যেন এসে পণ্ডিত মশাইয়ের মুখোমুখি দাঁড়ায়, ঠিক সেদিনের মতো হাতে কাটারি নিয়ে, একদম মা কালীর মতো। কে জানে আজ তার কি হলো? সাবিত্রী কি তবে ভয় পেয়ে গেল নাকি পণ্ডিত মশাইকে? আর কিছুটা দূরেই জলা, এখনো কেউ এলো না। পণ্ডিত মশাই মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, এই এগিয়ে আয় রে পটলা, কালু, নবীন, তারক, আর তোদের মেয়েগুলোকে ভাসিয়ে দে, কোনো পেতনি টেতনি নেই এখানে। পটলারা এগিয়ে যেতে গেল, কিন্তু বেশি দূর আর এগোতে পারল না। হঠাৎ সেই আগের দিনের মতো গম গম স্বরে একটা রমণী কণ্ঠ ভেসে এলো জলার ভেতর থেকে। এক পর এগোলে মুন্ডুটা কেটে জলের সাথে ভাসিয়ে দেব বলে দিলাম। পালিয়ে যাও, যা যা যা, চলে যাও এখান থেকে। গলাটা এতটাই ভয়ঙ্কর যে পণ্ডিত মশাইয়ের বুকটাও যেন কেঁপে উঠল। তবে পটলার মুখে কিন্তু অজান্তেই হাসি ফুটে উঠল। সে প্রায় তড়াক করে লাফ দিয়ে 2 পা পিছিয়ে এসে বলল, ওই যে পণ্ডিত মশাই এসে গেছে, নিন, এবার আপনার কি সব মন্ত্রতন্ত্র আছে চালু করুন। পণ্ডিত মশাই একবার ঢোক গিলে যে ভয়টা গলায় উঠে এসেছিল সেটাকে একেবারে পেটে চালান করে দিয়ে প্রায় হুঙ্কার দিয়ে বললেন, কই, কোথায় রে, কোথায় কোথায় রে? হ্যাঁ, শুভ কাজে বাধা দিস? একবার দেখি তাকে। জলার মধ্যে লুকিয়ে আছিস কেন? বেরিয়ে আয়, একবার মুখটা দেখি। বোধহয় কিছুটা মুহূর্ত, তারপরই যেন জলার মধ্যে একটা ঢেউ উঠল। ঠিক মাঝখানে বক বক শব্দ করে কয়েকটা বড় বুদবুদ জন্ম নিয়ে আবার মিলিয়ে গেল। আর তারপরই জলার জল থেকে একটা নারী মূর্তি উঠে এলো। খোলা ভিজে চুল কোমর ছাড়িয়ে নেমে গেছে, কাপড়টা একেবারে দেহের সাথে লেপ্টে আছে।
আর ভিজে কাপড় থেকে টপ টপ করে জল পড়ছে। ডান হাতে সেই কাটারিটা একেবারে মাথার ওপর তোলা। সাবিত্রীর এই রূপ দেখে এক মুহূর্তের জন্য পণ্ডিত মশায়েরও যেন হাত পা ঠান্ডা হয়ে গেল। আবার ভেসে উঠল সেই গমগমে গলা। কে এসেছিস আজ এখানে? কে? কার পরাণের মায়া চলে গেছে? বল 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 বল, কার পরাণের মায়া চলে গেছে? আয় 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 আয়, আজ তোর মুন্ডখানা নামিয়ে দিই তোর থেকে। আয়। পণ্ডিত মশাইয়ের এবার মানে লেগে গেল। ওদিকে পটলারা দূরে দাঁড়িয়ে মজা দেখছে। পণ্ডিত মশাই এবার পৈতেখানা হাতে নিয়ে গায়ত্রী মন্ত্র জপ করতে করতে এগিয়ে এলেন খানিকটা। ওম ভূম ভূমস্ব তস্যবিদুর্বরেণ্যং ভর্গোদেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূম ভূমস্ব। সাবিত্রী এবার হেসে উঠল। তার হাতের কাটারিটা যেন অন্ধকারের মধ্যেই চকচক করে উঠল। মনে হলো পণ্ডিত মশায়ের যাবতীয় শিক্ষা দীক্ষা মন্ত্র তন্ত্রকে ব্যঙ্গ করে উঠল সে। লাভ নেই, কোনো লাভ নেই ঠাকুর মশাই। সাবিত্রী আজ হাতে খাড়া নিয়েছে। আজ তো আর মহুয়া দিঘির একটা মেয়েকেও মরতে দেবে না সে। তুই কে রে? কে আমাকে আটকাবার? তোকে এই জলায় ডুবিয়ে আবার একবার মারবো। পণ্ডিত মশাইয়ের কথায় আবার অট্টহাস্য করে উঠল সাবিত্রী। তুই কি বোকারে পণ্ডিত? জানিস না সাবিত্রী মরে গেছে। একবার মরে গেলে তাকে আবার কি করে মারবি রে পণ্ডিত? পণ্ডিত মশাইও ছাড়বার পাত্র নন। তিনিও আবার হুঙ্কার ছাড়লেন। দেখবি কি করে মারি তোকে। তোর ওই আত্মা পর্যন্ত ছটফট করে মরবে। এই পৃথিবীর কোথাও আর সাবিত্রীর কোনো চিহ্ন থাকবে না। পণ্ডিত মশাই এবার সেই জলার ধারে ধ্যানে বসে গেলেন। বাঁ হাত দিয়ে টিকিটা ঘুরপাক খাওয়ালেন খানিকটা, আর ডান হাত পৈতেতে জড়িয়ে জপ করতে লাগলেন। কি যে মন্ত্র পড়ছেন আর জপ করছেন কিছুই বোঝা যাচ্ছে না। শুধু একটা বীজ বীজ ধ্বনি শোনা যাচ্ছে। পটলারা একবার পণ্ডিত মশাই আর একবার সাবিত্রীর দিকে তাকাচ্ছে। পটলার একবার মনে হলো সাবিত্রী এখনো কাটারি হাতে দাঁড়িয়ে আছে কেন। পণ্ডিত মশাই বেশি মন্ত্রতন্ত্র বলার আগেই কেন মুন্ডুখানা নামিয়ে দিচ্ছে না? তাহলে তো সব কাজ শেষ হয়ে যাবে। কিন্তু সাবিত্রী চুপ করে দাঁড়িয়ে আছে। তার ঠোঁটে হালকা হাসির রেখা, যেন সে শত্রুকেও পুরোটা সময় দিতে চায় প্রস্তুতি নেওয়ার জন্য। পণ্ডিত মশাইয়ের মন্ত্র পড়া শেষ হলে তিনি জলা থেকে খানিকটা জল তুলে নিয়ে ছুঁড়ে দিলেন সাবিত্রীর দিকে। তাঁর সেই জল ছোড়ার ভঙ্গি দেখে পটলারা ভয়ে আঁতকে উঠল। না জানি এবার কি কাণ্ডটাই হয়। কিন্তু সাবিত্রী ঠিক একভাবেই দাঁড়িয়ে রইল, চোখের পাতাটাও বোধহয় পড়ল না। পণ্ডিত মশাই কি আশা করেছিলেন জানি না,
কিন্তু সেরকম কিছু না হওয়াতে তিনি যে বেশ অখুশি সেটা খুব ভালোই বোঝা যাচ্ছে। একটা ভস্ম করে দেওয়ার দৃষ্টি নিয়ে তিনি তাকিয়ে রইলেন সাবিত্রীর দিকে। সাবিত্রী এবার আবার অট্টহাস্য করে উঠল। কিরে, কিছুই তো হলো না রে। ওই বইটা এবার খুলে ফেল। ওই বইটের আর কোনো গুণ নেই, শুধু টিকি থাকলে আর বইতে পড়লেই বামুন হওয়া যায় না রে। বামুন হতে গেলে সমাজের মঙ্গল করতে হয়। কতগুলো নিরীহ অবলা শিশুকে খুন করলে তাকে কেউ বামুন বলে না, তাকে পিশাচ বলে, পিশাচ। চুপ কর। যত বড় মুখ নয় তত বড় কথা। তুই আমাকে শেখাবি ব্রাহ্মণ হলে কি করতে হবে? আমার পূর্বপুরুষ রাজা প্রতাপাদিত্য সভার রাজপুরোহিত ছিলেন। স্বয়ং ঋষি ভরদ্বাজের বংশধর আমরা। তুই কোথাকার কে রে? হ্যাঁ, কে এক ছোট লোক ঘরের আত্মঘাতী পেতনি আমাকে বামুন হওয়ার পাঠ শেখাবে? সাবিত্রী আবার হেসে উঠল। তবে আয় দেখি তুই কি করতে পারিস। এক পা জলের ধারে এলে তোর মুন্ডু আমি নামিয়ে রেখে দেব বলে দিলাম। দেখি। পণ্ডিত মশাই এবার তাকালেন পটলাদের দিকে। তোরা এগিয়ে আয়, কিচ্ছু হবে না। আমি বলছি তো কিচ্ছু হবে না। পণ্ডিত মশাই বললেন বটে, কিন্তু পটলাদের কারোরই তেমন সাহস হলো না। তার কারণ এখনো পর্যন্ত পণ্ডিত মশাইয়ের কথার ওপর বিশ্বাস করার মতো কিচ্ছু হয়নি। তারা যে যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে রইল। পণ্ডিত মশাই এবার দৌড়ে গেলেন পটলার দিকে। তার বুকের সাথে সেঁটে থাকা সাদা পুটুলিটা ছিনিয়ে নিয়ে এগিয়ে গেলেন জলার দিকে। পটলা অজান্তেই চিৎকার করে উঠল, ঠাকুর মশাই! পণ্ডিত মশাই আর কোনো দিকে তাকালেন না। কেউ কিছু বলার আগেই, সাবিত্রী আটকাবার আগেই পুটুলিটা ছুঁড়ে দিলেন জলার মধ্যে। একটা ঝপাস করে শব্দ হলো। পিছনে দাঁড়ানো পটলা, কালু, নবীন আর তারক একসাথে চিৎকার করে উঠল। কিন্তু ততক্ষণে বোধহয় সব শেষ হয়ে গেছে। পুটুলিটা আর ভেসেও উঠল না জলার মধ্যে। কোথাও কোনো চিহ্ন নেই মেয়েটা। পণ্ডিত মশাই এবার একটা পৈশাচিক হাসি হেসে উঠলেন। এই দেখ দেখ দেখ, ফেলে দিয়েছে একটাকে। কি করতে পারলি তুই? কি করতে পারলি? বাকি তিনটেকেও ফেলে দেব তোর চোখের সামনে। তুই হাঁ করে দেখবি, বুঝলি? পণ্ডিত মশাই আবার দৌড়ে এলেন তারকের দিকে। একে একে তিনজনের থেকেই ছোট্ট ছোট্ট মেয়েগুলোকে নিয়ে জলার মধ্যে ছুঁড়ে ফেলে দিলেন। ঝপঝপ করে জলের মধ্যে একটু শব্দ হলো শুধু। তারপর আর কোনো শব্দ নেই। পটলারা মাটিতে হাঁটু করে বসে পড়ল। ওরা সবাই বড্ড আশা করেছিল সাবিত্রী হয়তো ওদের মেয়েকে বাঁচিয়ে নেবে, কিন্তু সব শেষ হয়ে গেল। পণ্ডিত মশাই আবার এগিয়ে গেলেন জলার দিকে। জলার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে সাবিত্রী। আগের মতোই তার ঠোঁটে ঝুলে আছে একটা বিশ্রী ব্যঙ্গের হাসি। ওই হাসি দেখে পণ্ডিত মশাইয়ের গা যেন জ্বলে গেল। হাসছিস কেন রে পেতনি? হ্যাঁ, দিয়েছি তো সব শেষ করে। আবার হাসছিস কেন? আবার হাসছিস কেন? পণ্ডিত মশাই আবার একটা পৈশাচিক হাসি হাসলেন, কিন্তু সে হাসি শেষ হবার আগেই সাবিত্রীও হেসে উঠল, ঠিক আগের মতোই।
আর পণ্ডিত মশাই দেখলেন জলার জল থেকে 4টে সাদা পুঁটুলি উঠে সোজা চলে গেল পটলাদের দিকে। পটলারা যে যার মেয়েকে কোলে তুলে নিল। যাক, শান্তি। এটাই তো তারা চেয়েছিল মনে প্রাণে। পণ্ডিত মশাই তাদের মেয়েদের কিচ্ছু ক্ষতি করতে পারেনি, কিচ্ছু না। দিব্যি পুঁটুলির ভেতর থেকে মিটি মিটি চেয়ে হাসছে তারা। কিরে বামন, পারলি না তো? পারলি না তো মারতে? বলেছি না, এখন থেকে এই মহুয়া দিঘিতে একটা মেয়েকেও আমি মরতে দেব না, একটা মেয়েকেও না। পণ্ডিত মশাই আবার দৌড়ে গেলেন পটলাদের দিকে, আবার ছিনিয়ে নিলেন পুঁটুলিগুলো, আবার নিয়ে এসে জলার মধ্যে ফেলে দিলেন ছপাস করে। কিন্তু সেই মুহূর্তে আবার পুঁটুলিগুলো উঠে চলে এলো পটলাদের কাছে। পণ্ডিত মশাই কেমন যেন পাগলের মতো হয়ে গেছে, বারবার মেয়েগুলোকে জলের মধ্যে ফেলে দেয় আর তারপর তারা আবার উঠে আসে। পটলারাও এবার যেন মজা পেয়ে গেছে। তারাও এখন আর বাধা দিচ্ছে না, শুধু মজা দেখছে। পণ্ডিত মশাই বোধহয় বুঝতে পেরেছেন পটলারা তার এই অবস্থার মজা ওড়াচ্ছে। তিনি রাগে অগ্নিশর্মা হয়ে আবার ডান হাতে পৈতেটা পাকিয়ে নিলেন। আমার সঙ্গে মজা করছিস তোরা? তোরা জানিস আমার ক্ষমতা কতখানি? তোরা জানিস? এবার পটলা হেসে গড়িয়ে পড়ল। অনেকক্ষণ ধৈর্য ধরেছিল সে, এবার হাসতে হাসতে বলেই ফেলল, ঠাকুরমশাই, দেখলাম আপনার ক্ষমতা এতক্ষণ ধরে। একটা মেয়ে ছেলের কাছে হেরে গেলেন আপনি। কিচ্ছু করতে পারবেন না আপনি, কিচ্ছু না। ওই পইতে পাকানোই সার হবে। পটলার সাথে বাকিরাও হেসে উঠল একসাথে। পণ্ডিত মশাই পইতে জড়িয়ে আবার কি সব জপ করতে শুরু করলেন। ওদিকে সাবিত্রী আবার দুলে দুলে হেসে উঠল। কিচ্ছু হবে না রে, কিচ্ছু হবে না। তোর বামুনত্ব ঘুচে গেছে। ছোট ছোট মেয়েগুলোকে মারার বিধান দিয়েছিলি যখন, তখনই তুই শেষ হয়ে গেছিস। তোর আর কোনো ক্ষমতা নেই রে, আর কোনো ক্ষমতা নেই। পণ্ডিত মশাই জব শেষ করে মাটি থেকে খাবলা করে খানিকটা ধুলো ছড়িয়ে দিলেন পটলাদের দিকে। শেষ হয়ে যাবি তোরা, শেষ হয়ে যাবি। এই ধুলোর মতো মাটিতে মিশে যাবি তোরা। আমি অভিশাপ দিচ্ছি আমি। ব্রহ্মসাপের হাত থেকে কেউ বাঁচতে পারে না, বুঝলি? ধুলোগুলো বোধহয় নাকে মুখে ঢুকে গিয়েছিল। পটলা কাশতে কাশতে বলল, দূর পণ্ডিত মশাই, কিছুই তো হলো না। সাবিত্রী আবার অট্টহাস্য করে উঠল। পণ্ডিত মশাইয়ের কি যেন একটা হয়ে গেল। সামনে একটা বড় পাথর ছিল। পণ্ডিত মশাই সেটা তুলে নিয়ে গিয়ে জলার জলে ফেলে দিল। ফেলে দিয়েছি, একটাকে ফেলে দিয়েছি। আবার একটা পাথর তুলে নিয়ে ফেলে দিলেন জলার জলে।
ফেলে দিয়েছি, ফেলে দিয়েছি, আরেকটাকে ফেলে দিয়েছি, আরেকটাকে ফেলে দিয়েছি। পটলারা হাঁ করে পুরোহিত মশাইয়ের কাণ্ড দেখতে লাগলো। সাবিত্রীর অট্টহাস্য যেন আজ সারা গ্রামকে জাগিয়ে তুলল এই রাতের বেলায়। গ্রামের মেয়েদের সাহস নেই এত রাতে বাড়ি থেকে বেরিয়ে আসা, কিন্তু তারা দুহাত মাথায় ঠেকাল। যাক, তাহলে সাবিত্রী জিতে গেছে। মহুয়া দিঘিতে আর কোনো দিন কোনো কন্যা সন্তানকে জলে ভাসাবে না, কোনো দিন না। প্রায় 50 বছর কেটে গেছে। মহুয়া দিঘি এখন আর আগের মতো নেই। আগের দিনের সেই পটলা, তারক ওরা এখনো আছে, তবে ওদের দেখে আর চেনা যায় না। পটলার মাথায় টাক পড়ে গেছে, ঘাড়খানাও কেমন কুঁজো হয়ে গেছে। খালি কি যে বিড়বিড় করে কে জানে, কিছুই আর ঠিক মতো মনে থাকে না তার। পটলার মেয়ের বিয়ে হয়েছিল হালি শহরে। 5 বছর হলো স্বামী মারা গেলে পটলার মেয়ে রাধা সুন্দরী তার 2 ছেলেকে নিয়ে মহুয়া দিঘিতেই এসে উঠেছে। মা নেই, বুড়ো বাপটা একা আছে। সে এসে না দেখলে কি করে হবে? পণ্ডিত মশাইকে আর দেখা যায় না এ গায়ে। এই 5-7 বছর আগেও অবশ্য প্রায়ই তাকে দেখা যেত মাইয়া জলার সামনে। দৌড়ে দৌড়ে এসে পাথর এনে ফেলতেন জলের মধ্যে, আর চিৎকার করে বলতেন, ফেলে দিয়েছি, ফেলে দিয়েছি, একটাকে ফেলে দিয়েছি, ফেলে দিয়েছি, ফেলে দিয়েছি, ফেলে দিয়েছি। তারপর হঠাৎ তিনি কোথায় যেন হারিয়ে গেলেন। বোধহয় মারা গেছেন, কিংবা অন্য কোথাও চলে গেছেন। কেউ ঠিকমতো জানে না সেসব কিছু। মহুয়া দিঘির সেই এবড়ো খেবড়ো কাঁচা রাস্তা আর নেই, সব জায়গায় পাকা সড়ক। সেকালে সেই সব দাইমাদের ছুটি হয়ে গেছে। এখন মহুয়া দিঘিতে হাসপাতাল হয়েছে, ডাক্তার দিদি রোজ বসেন সেখানে। মহুয়া দিঘির মায়েরা এখন সেখানেই যান সকলে। মাইয়া জলা অবশ্য এখনো আছে দিব্যি, তার আবার ঘাটটাট বাঁধানো হয়েছে। তবে সেই জলে এখন আর কোনো মেয়েকে ভাসানো হয় না। লোকমুখে অবশ্য এখনো সেদিনের সেই সব গল্প ভালোই চালু আছে। লোকে শোনে, ভয় পায়। তবে এখন আর ওই সব কাণ্ড কিছু হয় না জলার ধারে। তাই বোধহয় সাবিত্রীকেও আর দেখা যায় না বহুকাল। কে জানে সে এখনো জলার মধ্যে আছে নাকি। আজ পটলাদের বাড়িতে বেশ জটলা হয়েছে। রাধা সুন্দরীর গলা শোনা যাচ্ছে বাইরে থেকে। রাধা সুন্দরীর বড় বৌমা পোয়াতি। ভাবসাব এমন যে মনে হচ্ছে এই রাতেই কিছু একটা হয়ে যাবে। রাধা সুন্দরী চাঁচা ছোলা গলায় বউয়ের দিকে তাকিয়ে বলল, আমার ভাই স্পষ্ট কথা, প্রথম সন্তান কিন্তু আমার ছেলেই চাই, ছেলে ব্যাস। মেয়ে হলে কিন্তু আমি মাইয়া জলায় ভাসিয়ে দিয়ে আসবো, এই বলে দিলুম। বড় বউ ভেউ ভেউ করে কেঁদে উঠল। রাধা সুন্দরীর বড় ছেলে নিতাই বলল, আরে এসব কি বলছো মা? এখন আর এসব কেউ করে নাকি? কেউ না করলে আমি করব রে, আমি। আমার ভাই স্পষ্ট কথা আগেই বলেছি, প্রথম সন্তান, একটু প্রথম সন্তান আমার ছেলে চাই, মানে চাই। দরজার কাছে একটা ঠুকঠুক শব্দ শোনা গেল। ছেলে আর মায়ের কথার মাঝখানে কখন যে পটলা তার খাটিয়া ছেড়ে উঠে এসেছে কেউ খেয়াল করেনি। নিজের শরীরের ভারটা বয়ে বেড়াতেও এখন কষ্ট হয় পটলার। তাই দরজার কাছে এসে
থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। পটলার ভারে দরজাটাও থরথর করে কাঁপছে। কি হলো কি বাবা? আপনি আবার এই রাত বিরেতে উঠে এলেন কেন? আরে হতচ্ছাড়ি বউটাও হয়েছে তেমন। কখন থেকে ও মা গো করে চেঁচে সারা গ্রামকে একেবারে মাথায় তুলে দিয়েছে। আর যেন কোনো মেয়ের বাচ্চা হয় না। যত সব। যান বাবা, আপনি শুয়ে পড়ুন গিয়ে, যান। রাধা সুন্দরী প্রায় ঠেলতে ঠেলতে নিয়ে গেল পটলাকে। পটলা কি যেন একটা বিড়বিড় করে বলছিল। রাধা সুন্দরী খুব একটা পাত্তা দিল না সেটা। একটু খেয়াল করলেই বোধ হয় রাধা সুন্দরী শুনতে পেত পটলা বলছে, সাবিত্রী সাবিত্রী। আজকের দিনে মহুয়া দিঘি সাবিত্রীর গল্প শুনেছে, কিন্তু পটলা নিজের চোখে দেখেছে সাবিত্রীকে। একবার নয়, দুবার। তাই বোধ হয় রাধা সুন্দরী মাইয়া জলার কথা তুলতেই তার মনে পড়ে গেছে সাবিত্রীর কথা। রাত তখনও শেষ হয়নি। মহুয়া দিঘির হাসপাতালে একটু আগেই নিতাইয়ের একটা মেয়ে হয়েছে। নিতাইয়ের বউ তখন অচৈতন্য। নিতাই ফিরে গেছে বাড়িতে, কিন্তু হাসপাতালের দালানে একটা ঘোমটা পরা নারী মূর্তি ঘোরাফেরা করছে। একটু পরেই একজন নার্স একটা সাদা পুটুলি নিয়ে বেরিয়ে এলো একটা ঘর থেকে। সেই ঘোমটা পরা নারী মূর্তি এগিয়ে এলো তার কাছে। নার্সটি এদিক ওদিক একবার তাকিয়ে দেখে আর একবার বলল, বলে কি কেউ কিছু টের পায়নি তো? না, কেউ কিছু টের পায়নি, কিন্তু আপনি কি করতে চলেছেন জানেন তো? এখন কিন্তু এসব আর কেউ করে না। বললাম তো কেউ করে না, কিন্তু আমি করি। আমার প্রথম সন্তান ছেলে চাই, ব্যাস। এই মেয়েকে তাই আমি মাইয়া জলে ভাসিয়ে দিয়ে আসবো। কিন্তু দয়া করে একটু ভেবে দেখবেন, আমার নাম যেন কেউ জানতে না পারে, তাহলে কিন্তু আমার চাকরিটা চলে যাবে। আরে বাবা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। রাধা সুন্দরী মুখ ভেঙিয়ে রওনা দিল সাদা পুটুলিটা হাতে। এখনকার মহুয়া দিঘি আর আগের মতো নেই। রাস্তাঘাট এখন রাতের বেলাও দিনের বেলার মতো পরিষ্কার দেখা যায়। রাস্তার দুই ধারে ঝকঝকে আলো সারা রাত্রি জ্বলে। তবু আজ কি যেন হয়ে গেল। মাইয়া জলার কাছে আসতেই আলোগুলো যেন কাঁপতে কাঁপতে নিভে গেল। একবারের জন্য ভয় কেঁপে উঠল রাধা সুন্দরী। এই মাইয়া জলার ঘটনা সে বহুবার শুনেছে। কিছুটা বিশ্বাস করেছে, আবার কিছুটা করেনি। তাছাড়া সেসব কোন সত্যযুগের ঘটনা? তখন ওসব ঘটনা ঘটত। তখন দেবালয়ে ভগবান আর এইসব জলার মধ্যে পেতনিরা মহানন্দে দিন কাটাত। এখন না আছে ভগবান আর না আছে পেতনি। এইসব 7-5 ভাবতে ভাবতেই জলার প্রায় কাছাকাছি এসে পৌঁছে গেল রাধা সুন্দরী। মনে হলো কে যেন দাঁড়িয়ে আছে ঠিক তার পেছনে। আবার একবার বুকটা ছ্যাঁত করে উঠল। একদম ঠিক ঘাড়ের কাছে কার যেন নিঃশ্বাস পড়ছে। কে আছে দাঁড়িয়ে এইভাবে? পিছন ফিরে তাকাতে ভয় লাগছে রাধা সুন্দরীর। হঠাৎ একটা ঠক ঠক করে আওয়াজ কানে এলো রাধা সুন্দরীর। এই আওয়াজটা চেনা তার। আজকাল অনেকক্ষণ ধরে হাঁটলে বা দাঁড়িয়ে থাকলে পটলার হাঁটু কাঁপে। দুটো হাঁটুতে ঠোকাঠুকি লেগে এরকম অদ্ভুত আওয়াজ হয়। রাধা সুন্দরী এবার পিছনে ফিরল। হাতে তখনও সাদা পুটুলিটা আঁকড়ে ধরা আছে। পটলা সেদিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, সাবিত্রী সাবিত্রী। সে কথার কোনো পাত্তা না দিয়েই
রাধা সুন্দরী যেন ঝনঝন করে উঠল। এই বলেন দেখি এত রাত বিরেতে আপনি আবার এলেন কেন? বলেন দেখি, এত রাত্রে যদি রাস্তা হারিয়ে যেতেন তখন কি হতো? আর আপনাকে বললোটা কে যে এই মাইয়া জলায় আমি এসেছি? তা বলি নিতাই টের পেয়েছে নাকি? বেটা, বউয়ের ধামা ধরা ছেলে পেয়েছি মাইরিয়া। রাধা সুন্দরীর এতগুলো কথা ফ্যাল ফ্যাল করে এক কান দিয়ে শুনে যেন আর এক কান দিয়ে বের করে দিল পটলা। সে শুধু একটাই কথা বলল আবার, সাবিত্রী, সাবিত্রী, সাবিত্রী। কে 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 এই সাবিত্রী? কে? ও ওই মাইয়া জলার সেই পেতনিটা না? সেই যে সে পণ করেছিল মহুয়া দিঘিতে আর কোনো মেয়েকে মরতে দেবে না, সেই পেতনির কথা বলছেন নাকি? হি হি করে হেসে উঠল রাধা সুন্দরী। বলি শুনুন, ও পেতনি না মরে গেছে। মাইয়া জলায় এখন আর কেউ থাকে না। আর বাবা, আপনি তো জানেন আমি এক কথার মানুষ। আমার প্রিয়তম সন্তান ছেলে চাই, মানে ছেলে চাই, ব্যাস। এই মেয়েকে আমি মাইয়া জলাতে তাই ভাসাবো। পটলা কোনো কথা বলতে পারল না, শুধু কাঁপা কাঁপা হাতে একবার রাধা সুন্দরীর হাতটা ধরার চেষ্টা করলো, কিন্তু রাধা সুন্দরীর মাথার মধ্যে বোধহয় খুন চেপে গেছে। সে পটলাকে এক ধাক্কা দিল। বুড়ো পটলা আজ আর সেই ধাক্কা সহ্য করতে না পেরে ছিটকে পড়ল একটু দূরে। আজ থেকে 50 বছর আগে একটা সাদা পুটলি আঁকড়ে বোধহয় ঠিক এখানেই দাঁড়িয়েছিল সে। বাবা, আপনি এখন একটু এখানে অপেক্ষা করুন তো, আগে হাতের কাজটা আমি শেষ করি। বড় আসছে যে, কে জানে বাবা আবার কোথা থেকে কে এসে এক্ষুনি হুজ্জুতি করতে শুরু করে দেবে। পটলার মুখ দিয়ে সে একটা কথাই বের হলো, সাবিত্রী, সাবিত্রী। রাধা সুন্দরী সেই সাদা পুটুলিটা হাতে এগিয়ে গেল জলার ধারে। পুটুলিটা জলায় ভাসাতে যাবে, ঠিক এই সময় মনে হলো মাইয়া জলার জলটা কেঁপে উঠল। জলের ঠিক মাঝখানে 2-4টে বড় বড় বুদবুদ বকবক করে উঠল, আর তারপরেই একটা ঝপাং শব্দ করে কে যেন উঠে এলো জলার জল থেকে। ভিজে কাপড় গায়ের সাথে লেপ্টে আছে, খোলা চুল পিঠ ছাড়িয়ে নেমে গেছে অনেকখানি। টুপ টুপ করে জল পড়ছে সেখান থেকে, হাতের কাটারিটা জল করছে। রাধা সুন্দরী ভয়ে পিছিয়ে এলো দুপা, অবাক হয়ে জিজ্ঞেস করলো, সাবিত্রী। কাঁপা কাঁপা গলায় উত্তর দিল পটলা। সাবিত্রী এবার অট্টহাস্য করে উঠল। আবার ফিরে এলাম আমি, আবার। আমি সাবিত্রী 50 বছর আগে মরে গিয়েছিলাম, আজ আবারও ফিরে এলাম আমি। আরে তোরা আমাকে ফিরিয়ে এনেছিস কেন রে? কেন ভুলে গেছিস নাকি আমাকে? হ্যাঁ, এই মহুয়া দিঘির প্রত্যেকটা মেয়ে আমার মেয়ে, আমার। এই জলায় যদি কোনো মেয়েকে কেউ ডুবিয়ে দিতে আসে, আমি তার মুন্ডু এক কোপে নামিয়ে দেবো বলে দিলাম। রাধা সুন্দরী ভয়ের চোটে বেশ খানিকটা পিছিয়ে গেল। হাতের সাদা পুটুলিটা এখনো আঁকড়ে আছে সে। এখান থেকে সাবিত্রী দূরত্ব অনেকখানি। রাধা সুন্দরী একটু সময় নিল, তারপর যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে সেই সাদা পুটুলিটা ছুঁড়ে ফেলে দিল জলে। একটা ছপাং করে শব্দ হলো। শব্দটা শুনে নিশ্চিন্ত হয়েই রাধা সুন্দরী উল্টো দিকে দৌড়তে শুরু করলো, কিন্তু দৌড়বে কি করে? রাধা সুন্দরী দেখলো ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছে সাবিত্রী। তার 2 চোখ দিয়ে যেন আগুন ঝরছে। একদিন আমি তোকে বাঁচিয়েছিলাম না, আজ আমি নিজে তোর মুন্ডু কাটবো। এই পৃথিবীতে বেঁচে থাকার সব অধিকার তুই খইয়েছিস,
তাই তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। রাধা সুন্দরী ভয়ে কেঁপে উঠল। একটা সরু লিকলিকে হাত এসে রাধা সুন্দরী গলাটা চেপে ধরল। রাধা সুন্দরী দেখল সে মাটি থেকে অনেকটা উপরে উঠে চলেছে। পা দুটো নড়াচড়া করেও কোথাও মাটির সন্ধান পাচ্ছে না। একটা আর্তনাদ ভেসে এলো তার গলা থেকে। ছেড়ে দেবো তোকে, তোকে ছেড়ে দেবো। তোকে ছেড়ে দিলে যে পাপ হবে রে, পাপ, মহাপাপ। একদিন যে নিজে এই মাইয়া জলাতে ডুবে মরতে মরতে বেঁচেছিল, সে আজ এখানে নিজে এসেছে একটা বাচ্চাকে ডুবিয়ে দিতে। তোকে তো ছেড়ে দেওয়া চলে না, না 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 না। তোকে তো কিছুতেই ছেড়ে দেব না। কি ভেবেছিলি তুই মাইয়া জলার পেতনি মরে গেছে? হ্যাঁ, মরে গেছে সে। না রে না, এখনো আমি দিব্যি এখানেই আছি, এখানে। তোদের মতো শয়তানগুলোর মরণ না হওয়া পর্যন্ত যে আমাকে এখানেই থাকতে হবে, এখানেই। আমি আর একটা মেয়েকেও এই মাইয়া জলায় ডুবে মরতে দেব না। রাধা সুন্দরীর দম বন্ধ হয়ে আসছে। আবার একটা আর্তনাদ অনেক কষ্টে বেরিয়ে আসতে চাইল রাধা সুন্দরীর গলা থেকে। আজ বোধহয় সাবিত্রী সত্যিই ভীষণ রেগে আছে। একবারের জন্য ঝলসে উঠল তার হাতের কাটারিটা, আর রাধা সুন্দরীর মাথাটা তার হাতে থেকে গেল, আর ধরটা মাটিতে পড়ে কাঁপতে লাগলো। দূরে তখন মাটিতে হামাগুড়ি দিয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছে পটলা। রাধা সুন্দরীর দেহটা মাটিতে পড়ে যেতেই পটলা একবার চিৎকার করে উঠল, সাবিত্রী! সাবিত্রী সেদিকে একবার তাকিয়ে আবার সেই কাটা শরীরটার দিকে ঘৃণার চোখে তাকালো। হাতে ধরে থাকা মুন্ডুটা ফেলে দিয়ে আবার আস্তে আস্তে ফিরে গেল তার জলায়। সব দিক আবার নিস্তব্ধ। রাস্তার যে আলোগুলো কাঁপতে কাঁপতে নিভে গিয়েছিল, সেগুলো আবার জ্বলে উঠল। মহুয়া দিঘির রাস্তা আবার দিনের আলোর মতো পরিষ্কার দেখা যাচ্ছে। পটলা এদিক ওদিক চাইল। জলার ধারে তার মেয়ে রাধা সুন্দরীর রক্তাক্ত দেহ লুটোপুটি খাচ্ছে। একবার তাকালো সে জলার দিকে। রাধা সুন্দরী সদ্য জন্মানো তার নাতনিটাকে ফেলে দিয়েছিল জলায়। পটলা জানে সাবিত্রী সেই মেয়েকে ডুবতে দেবে না। একটু বাদেই একটা সাদা পুটুলি জলার জল থেকে উঠে এলো। তারপর ভাসতে ভাসতে সেটা চলে এলো পটলার কোলে। আজ থেকে 50 বছর আগেও এরকম কিছুই হয়েছিল। পটলা তার অশক্ত হাতে যতটা সম্ভব জোরে আঁকড়ে ধরল মেয়েটাকে। মহুয়া দিঘির হাসপাতালে তোলপাড় চলছে তখন। নিতাইয়ের বউ হাউমাউ করে কান্নাকাটি জুড়ে দিয়েছে। নিতাইও ছুটে এসেছে সেখানে। এসব নির্ঘাত আমার মায়েরই কাণ্ড, কোথাও দেখতে পাচ্ছি না তাকে। নির্ঘাত আমার মেয়েটাকে মাইয়া জলায় ভাসাতে নিয়ে গেছে। আচ্ছা, কেমন হাসপাতাল আপনাদের? একটা বাচ্চা উধাও হয়ে গেল, আর কারোর কোনো তাপ উত্তাপ নেই। গাঁয়ের লোক জড়ো হয়ে গেছে। সবাই মিলে হৈ হৈ করে মাইয়া জলার দিকে যাবে বলে তোড়জোড় করছে। এমন সময় দূরে কাকে যেন দেখা গেল। একটা বুড়ো অশক্ত হাতে একটা সাদা পুটুলি জড়িয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে আসছে। নিতাই ছুটে গিয়ে নিজের মেয়েটাকে কোলে তুলে নিল। চারদিকের আবহাওয়াটা হঠাৎ করেই বদলে গেল। এত লোকজন, চিৎকার চেঁচামেচি বোধহয় পছন্দ হলো না মেয়েটা। পুটুলির ভেতর থেকেই চেঁচিয়ে কেঁদে উঠল।
সেই শুনে আরও আনন্দে ভিড়টা চিৎকার করে উঠল। নিতাইয়ের বউ তার মেয়েকে ফিরে পেয়ে আহ্লাদে আটখানা। পটলা আর দাঁড়িয়ে থাকতে পারছে না। এই শরীরে এতটা রাস্তা হাঁটাহাঁটির ধকল সয় না। সে কাঁপতে কাঁপতে একটু ফাঁকা জায়গায় গিয়ে বসল। নিতাই তার মেয়েকে নিয়ে এসে তার পাশে হাঁটু গেড়ে বসল একবার। দাদু, দাদু, আমার মেয়ের নামটা কিন্তু তোমাকেই ঠিক করে দিতে হবে। পটলা একবার তাকালো নিতাইয়ের দিকে, আর একবার তাকালো সেই সাদা পুটুলির দিকে, তারপর সামনের রাস্তাটার দিকে তাকিয়ে নিজের মনেই বিড়বিড় করে উঠল, সাবিত্রী, 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 সাবিত্রী। শুনলেন দেবশ্রী ভট্টাচার্যের কাহিনী মাইয়া জলার পেতনি। কেমন লাগলো আপনার গল্পটি কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। গল্পের সমগ্র প্রোডাকশন স্টুডিও রেক 66, পোস্টার ডিজাইন সাবর্ণ। আমরা খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি নতুন একটি গল্প নিয়ে। ততদিন বি ইকো ফ্রেন্ডলি, লিসেন টু ইকো ফ্রেন্ডলি। আমাদের নতুন চ্যানেল নিশিচক্র, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে। প্রথম ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, বা হয়তো এতক্ষণে এসেও গেছে, তারও লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে। চটপট গিয়ে দেখে নিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন।